হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিম্পলি এডুকেশন। তো সিম্পলি এডুকেশনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে আলোচনা করব, সেটি হলো মূলধন গঠন অর্থাৎ ক্যাপিটাল ফর্মেশন। এটি একটি ইকোনমিক্সের কনসেপ্ট বিল্ডিং টপিক, যেটা আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতে যেমন হেল্প করবে, এসএসসি, এনটিপিসি, ওয়েস্ট বেঙ্গল স্টেট পিসিএস, সেগুলিতে যেমন হেল্প করবে, সেরকমভাবে যারা ইকোনমিক্স সাবজেক্ট হিসেবে পড়াশোনা করছেন তাদেরও হেল্প করবে। তো আসুন আমরা শুরু করি আজকের টপিক, যেটি হলো ক্যাপিটাল ফর্মেশন অর্থাৎ মূলধন গঠন। এটাতে বুঝতে হবে যে প্রথমে মূলধন গঠন কি অর্থাৎ ক্যাপিটাল ফর্মেশন কি। আমরা সবাই জানি যে মূলধন বলতে কোনো একটা পুঁজিকে বোঝায়। সেটা কোনো একটা ব্যবসা হতে পারে, কোনো একটা পরিবার হতে পারে, কোনো একটা বিগেস্ট অর্গানাইজেশন হতে পারে অর্থাৎ কোম্পানি হতে পারে, অথবা কোনো একটা দেশ হতে পারে। সব ক্ষেত্রেই কিন্তু কনসেপ্টটা একই। তো ক্যাপিটাল ফর্মেশন যদি আমরা স্বল্প অর্থে বলতে চাই, তো ক্যাপিটাল ফর্মেশন হলো কাঠামো। কোনো কিছুর একটা কাঠামো থাকবে। কোনো কোম্পানি যদি আমরা ধরে নিই এখানে, তো কোম্পানির একটা কাঠামো থাকবে এবং তার সঙ্গে কি থাকবে? কোম্পানির স্টক থাকবে। তার সঙ্গে কি থাকবে? সরঞ্জাম, যন্ত্রপাতি, পরিবহন, সম্পদ এবং বিদ্যুৎ হিসেবে বোঝানো যেতে পারে। এই সব কিছুকে একসঙ্গে আমরা বলতে পারি কোম্পানির মূলধন। আর বিস্তৃত অর্থে আমরা বলতে পারি যে কাঠামোগত মূলধন অন্তর্ভুক্ত থাকবে, তার সঙ্গে থাকবে স্বাস্থ্যসম্মত উপায়ে যারা কাজ করছে অর্থাৎ হিউম্যান রিসোর্স, তার সঙ্গে কার দক্ষতা কীরকম, নৈপুণ্যতা কীরকম, যেগুলি অদৃশ্যমান, যেগুলিকে আমরা দেখতে পারি না, যেমন কারো দক্ষতা আমরা দেখতে পাই না, তো সেইগুলিও আমাদের মূলধনের মধ্যে পড়ে যদি আমরা বিগেস্ট অর্থে অর্থাৎ বড় অর্থে বলতে চাই। কিন্তু যদি স্বল্প অর্থে বলতে চাই, যে মূলধন গঠন স্বল্প অর্থে হলো কোনো কোম্পানির বা কোনো একটি অর্গানাইজেশনের কাঠামো এবং তার স্টক, যেমন সরঞ্জাম, যন্ত্রপাতি, পরিবহন সম্পদ, বিদ্যুৎ, এগুলিকে বোঝানো যেতে পারে। এবার আমরা দেখে নেব যে বিশ্ব ব্যাংকের মতে মূলধন কি। বিশ্ব ব্যাংকের মতে মূলধন গঠন হলো প্রারম্ভিক স্থায়ী সম্পদ, অর্থাৎ প্রথমে যে স্থায়ী অর্থাৎ ফিক্সড অ্যাসেট থাকে তার সঙ্গে কিছু মূলধনের যোগ। সেটি অবশ্যই ভিন্ন দ্রব্যাদির মূল পরিবর্তন সমেত হতে হবে। অর্থাৎ কোনো একটা কোম্পানির কিছু তো ফিক্সড অ্যাসেট থাকে, যেমন জমি, কোম্পানির বিল্ডিং, কোম্পানির বিভিন্ন যন্ত্রাদি, সেগুলি তো ফিক্সড, সেগুলি তো পরিবর্তন সেভাবে হয় না। কিন্তু কোম্পানির দ্রব্যাদির তো পরিবর্তন হতেই পারে, সবসময় একই রকমের দ্রব্যাদি কোম্পানি নাও বানাতে পারে। তো সেই সবকে একসঙ্গে আমরা বলতে পারি যে একটি মূলধন বা কোম্পানির মূলধন গঠন হচ্ছে। এবার তার মধ্যে আমরা যদি দেখে নেই, এই যে এখানে দেখলাম যে আমরা ফিক্সড অ্যাসেট অর্থাৎ প্রারম্ভিক স্থায়ী সম্পদ। আমরা একটু আগেই বললাম যে স্থায়ী সম্পত্তি হলো সেগুলি যেগুলি উৎপাদন ক্রিয়ায় তাদের সংখ্যার পরিবর্তন হয় না, উদাহরণস্বরূপ কোম্পানির বিল্ডিং, মেশিন, এইসব। আবার অন্যদিকে দ্রব্যাদিগুলি অগ্রগতিতে কাজ অন্তর্ভুক্ত করে, অর্থাৎ কোম্পানির অগ্রগতি কিসের উপরে হবে? কোম্পানি যে দ্রব্যাদি বানায় তার উপরে কোম্পানির অগ্রগতি হবে এবং তা উৎপাদন প্রক্রিয়াতেও তাদের সংখ্যার পরিবর্তন হতেই পারে, কারণ কোম্পানি সবসময় একই রকম নাও বানাতে পারে। উদাহরণস্বরূপ কাঁচামাল উপাদান স্টোরগুলি সমাপ্ত পণ্য, অর্থাৎ যেই স্টোরগুলি কাঁচামাল বানায় তার সমাপ্ত পণ্য সবসময় একই নাও থাকতে পারে, কারণ সবসময় যে উৎপাদন সমান হবে তার কোনো মানে নেই। কিন্তু মেশিন, বিল্ডিং এইসব স্থায়ী থাকে এবং মূলধন গঠনের মধ্যে দিয়েই সেগুলি বৃদ্ধি পায়। অর্থাৎ যখন আমার পুঁজি বাড়বে, অর্থাৎ আমার ক্যাপিটাল বাড়বে, তখন আমি আমার বিল্ডিং, মেশিন সেগুলি বাড়াবো। ঠিক আছে, তো তাই সেগুলি হচ্ছে ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পত্তি। এটা একটা দেখতে পারেন আমরা, এটা হচ্ছে ভারতের গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন, অর্থাৎ ক্যাপিটাল যে ফর্মেশন হয়েছে, ভারতে যে ক্যাপিটাল বেড়েছে, পুঁজি যে বেড়েছে, তার একটি হিসাব 1998 এখানে ছিল, 2000, 2002 এবং 2018-তে কিভাবে মূলধন ভারতের বেড়েছে। তো এটা কিভাবে সম্ভব আসুন দেখে নেব। তার আগে আমরা জেনে নেব যে কেন মূলধন গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলধন গঠন গুরুত্বপূর্ণ তার কারণ হলো মূলধন গঠনের উপর নজর রাখলে উপলব্ধ সংস্থানগুলির অনুসন্ধান এবং দক্ষভাবে ব্যবহারে আমাদের সুবিধা হয়। সাপোজ আমার একটা কোম্পানি আছে, তো সেখানে যদি আমি কোম্পানির মূলধন গঠনের উপর নজর রাখি, তাহলে সেই সংস্থানের যে অনুসন্ধান, যে কোথায় কি লাগবে বা কোথায় কি কমতি হচ্ছে, এবং সেগুলি দক্ষভাবে আমরা ব্যবহার করতে পারি। কাজ করার জন্য আরও ভালো সরঞ্জাম থাকায় উৎপাদনশীলতা বাড়ায়। অর্থাৎ আমরা যদি মূলধনের উপরে জোর দেই, তাহলে আমরা দেখতে পারবো যে কোথায় কোন সরঞ্জামের কমি আছে, তো সেগুলি আমাদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে।
অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যাবশ্যক মানব উন্নয়নে দক্ষতার জন্য, স্বাস্থ্যের ক্ষেত্রে পণ্যগুলির বিকাশের জন্য প্রযুক্তিগত অগ্রগতি এবং গবেষণার সুযোগ বৃদ্ধি করে। অর্থাৎ আমি যদি ক্যাপিটাল ফরমেশনের উপরে জোর দিই, তাহলে আমি আপগ্রেডেশন করতে পারবো, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তিগত অগ্রগতি করতে পারবো এবং গবেষণার সুযোগ বৃদ্ধি করতে পারবো। এটা বৃহৎ উদ্দেশ্যে বোঝায়, অর্থাৎ কোনো দেশের ক্ষেত্রে বোঝায় 3 নম্বর পয়েন্টটা। 4 নম্বর পয়েন্ট হলো কর্মসংস্থান বৃদ্ধিকে উৎসাহ দেয়, কারণ মোট মূলধন সাধারণত বৃহত্তর সুযোগ অর্থাৎ উদ্বোধনের দিকে পরিচালিত করে। এটাও দেশের ক্ষেত্রে। এবার মূলধন গঠনের প্রক্রিয়া, কিভাবে আমরা মূলধন গঠন হয়। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস এর মতে, সিএসও, এটা ভারতের সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস এর মতে, সঞ্চয় হলো অতিরিক্ত বর্তমান আয় এবং অতিরিক্ত বর্তমান ব্যয়ের বিয়োগফল। অর্থাৎ আমি যা আয় করছি বা আমার দেশ যা আয় করছে তার সঙ্গে দেশের যে ব্যয় সেটাকে বিয়োগ দিলেই কিন্তু আমরা সঞ্চয় পাবো, এবং সেটার ভারসাম্য সহিত বিভিন্ন ছোট এবং বড় ব্যবসা, সরকারি অফিস, অন্যান্য ভোক্তাদের অর্থাৎ উপভোক্তাদের উৎপাদনের আয়ের আউটলেট। তাই সঞ্চয় বলতে খরচের পর যে বাড়তি আয় থেকে যায় সেটাকেই বোঝায় সঞ্চয়। সঞ্চয় আমরা কেন পড়ছি? কারণ সঞ্চয়ই হচ্ছে মূলধন গঠনের একমাত্র রূপ। এবার উন্নয়নশীল দেশে কিভাবে মূলধন জমে অথবা বৃদ্ধি পায়। মূলধন বৃদ্ধি পাওয়াতে হবে। মূলধন বৃদ্ধি পায় করদানের মাধ্যমে। যেহেতু উন্নয়নশীল দেশগুলির আয় অনেকটাই কম, তাই যেহেতু উন্নয়নশীল দেশ, উন্নত দেশ না কিন্তু উন্নয়নশীল দেশ অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া, তা সেই দেশগুলির কি হয়, আয় অনেকটাই কম হয় উন্নত দেশগুলির থেকে। উন্নত দেশের মধ্যে পড়ে চীন, আমেরিকা, ফ্রান্স, এগুলি উন্নত দেশ। আর উন্নয়নশীল দেশগুলির আয় উন্নতশীল দেশগুলির থেকে অনেক কম। তাই সেই সমস্ত দেশের নাগরিকরা সদিচ্ছায় সঞ্চয় করতে বেশি পছন্দ করে। তাই সরকার একটি কর আদায়ের কাঠামো তৈরি করেছে যা খরচ নিরুৎসাহিত করবে। ঘাটতি অর্থায়ন, যেহেতু কর আদায় তো একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই করা যাবে, কর তো আর যেমন খুশি তেমন আদায় করা যাবে না, তাই তার বিকল্প ব্যবস্থা হিসেবে অর্থায়ন অর্থাৎ ডেফিসিট ফাইন্যান্সিং হিসেবে ধরে নেওয়া হয়। এটা কি করদানের পর একটা বিকল্প রূপ, এটা হচ্ছে ঘাটতি অর্থায়ন। ঘাটতি অর্থায়ন দেশের আসল বেসরকারি খরচ হ্রাস করে, তবে কেবল তখনই যখন সরকার উন্নয়নশীল প্রকল্পগুলির জন্য বা উৎপাদনশীল কর্মকাণ্ডের জন্য সম্পদ বাড়াতে ঘাটতি অর্থায়নের উপর নির্ভর করে, এবং কেবল প্রশাসনিক ব্যয় মেটাতে নয়, যেটি মূলধন জমার ক্ষেত্রে একটি ইতিবাচক অবদান রাখে। আরেকটা জিনিস সরকার কি করে টাকা বাড়ানোর জন্য অর্থাৎ মূলধন বাড়ানোর জন্য, সেটা হচ্ছে পাবলিক ডেবিট নেয়। অর্থাৎ দেশের জনগণের কাছ থেকেই সরকার লোন নেয়। কিভাবে? উন্নয়নশীল দেশগুলিতে সরকার মূলধন জমার বিভিন্ন আকর্ষণীয় স্কিমের আওতায় অভ্যন্তরীণ মূলধন গ্রহণ করে। অর্থাৎ সরকার স্কিম দিয়ে দেয় যে 2 বছর আমাদের এই স্কিমে টাকা রাখলে টাকা বেড়ে যাবে। সরকারের স্কিম অবশ্যই ভালো হয় এবং ভরসাযোগ্য হয়, তাই জনগণ সেটাতে ইনভেস্ট করে। এভাবে সরকার পাবলিক ডেবিট নেয়। তাছাড়াও বিদেশি সহায়তা, অর্থাৎ একটি উন্নয়নশীল দেশ প্রায়শই অর্থের জন্য বিদেশি সহায়তায় আশ্রয় নেয়। যেমন ওয়ার্ল্ড ব্যাংকের থেকে সরকার লোন নিতে পারে, এবং তাছাড়াও বিভিন্ন ইন্ডিভিজুয়াল দেশের থেকেও সরকার লোন নিতে পারে। এবার আসবো আমরা ভারতের বর্ণনাতে, যে ভারতে কিভাবে ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে। আমরা জেনে নিচ্ছি যে ক্যাপিটাল ফর্মেশনে সঞ্চয়ই হচ্ছে একমাত্র পথ। তাই ভারতে গৃহীত সঞ্চয় অনুমানের উদ্দেশ্যে দেশের অর্থনীতিকে 3টি সেক্টরে ভাগ করা হয়েছে। একটি হলো পরিবার, একটি হলো বেসরকারি অথবা কর্পোরেট সেক্টর, আর একটা হচ্ছে সরকারি সেক্টর অর্থাৎ গভর্নমেন্ট সেক্টর, সরকারি খাত। এবার পরিবারের সঞ্চয় বলতে আমরা কি বুঝি, যে সমস্ত পরিবারের যে মোট আর্থিক সঞ্চয় তার উপরেই পরিবারের সঞ্চয়ের পরিমাপ করা হয়। দেশের সমস্ত যত পরিবার আছে তার যে আর্থিক সঞ্চয় তার উপরেই পরিবারের সঞ্চয় পরিমাপ করা হয়। আর বেসরকারি বা কর্পোরেট সেক্টর বলতে সরকারি আর্থিক অবস্থান এবং বেসরকারি সমবায় সংস্থাগুলিকে বোঝানো হয়। যেসব বেসরকারি সংস্থান আছে, যেমন ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলি, সেগুলিকে বোঝানো হয় বেসরকারি হিসেবে। আর সরকারি অথবা
সরকারি খাত অথবা সেক্টর বলতে সরকারের বিভিন্ন প্রশাসনিক বিভাগ এবং এন্টারপ্রাইজ বোর্ডগুলিকে বোঝানো হয়। ঠিক আছে, সরকারের যেগুলি প্রশাসনিক বিভাগ আছে, সরকারের যেগুলি অফিস আছে, সরকারি অফিস যেগুলি, সেগুলিকে বোঝানো হয়। স্থানীয় সঞ্চয় কি করে বৃদ্ধি করা যায়, অর্থাৎ দেশের সঞ্চয় কিভাবে বৃদ্ধি করা যায়। যেহেতু সঞ্চয়ই ক্যাপিটাল ফর্মেশনের অর্থাৎ মূলধন বৃদ্ধির একমাত্র উপায়, তাই আমরা জেনে নেব যে কিভাবে স্থানীয় সঞ্চয় বৃদ্ধি করা যেতে পারে। পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের বছরগুলিতে স্থানীয় সঞ্চয়ের হার যথেষ্ট বেড়েছে, অর্থাৎ যে 5 ইয়ার টার্ম প্ল্যান ছিল আমাদের, সেইগুলিতে ভারতের সঞ্চয় যথেষ্ট বেড়েছে। গৃহস্থালির খাত ভারতের সঞ্চয়ীকরণের সর্বাধিক গুরুত্বপূর্ণ উৎস, অর্থাৎ বিভিন্ন যে পরিবার রয়েছে গৃহস্থালী, সেখানে যে সঞ্চয় হয় সেটাই ভারতের সঞ্চয়ীকরণের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। যদিও মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের অংশটি ওঠানামা করছে, কোনো সময় কমে যায়, কোনো সময় বেড়ে যায়। যেগুলিতে লোক ইনভেস্ট করে, যেমন ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলিতে মানুষ সঞ্চয় করে, তো সেটা সবসময় একই রকম থাকে না, সেগুলি ওঠানামা করে। আর নগর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই পারিবারিক সঞ্চয়ের নিখুঁত স্তর বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ অঞ্চল থেকে আরও বেশি সঞ্চয় করা যায়, তাই বেসরকারি কর্পোরেট সেক্টরগুলি অতীতে যেমন ভালো ফল করতে পারেনি, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে কিছু উন্নতি দেখিয়েছে গ্রামীণ অঞ্চল থেকে। ঠিক আছে, বেড়েছে তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম আপনাদের এই গ্রাফের মাধ্যমে যে ভারতে যেহেতু ক্যাপিটাল ফর্মেশন বেড়েছে, তার মানে ভারতের সঞ্চয়ও বেড়েছে, যেহেতু ক্যাপিটাল ফর্মেশন সঞ্চয়ের সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক। সঞ্চয় যত বেশি হবে, ক্যাপিটাল ফর্মেশনও তত বেশি হবে। এবার আমরা দেখে নেব যে সঞ্চয়কে কি প্রভাবিত করে, অর্থাৎ লোকে কেন সঞ্চয় করে, মানুষ কেন সঞ্চয় করে, সেভিংস কেন করে। দুটি কারণ যা সঞ্চয় করার ক্ষমতা এবং সঞ্চয় করার ইচ্ছাকে পরিচালনা করে। সাধারণত যদি আয় বৃদ্ধি হয়, বা পরিবার ছোট হয়, বা লোকেরা একটি নির্দিষ্ট জীবনযাত্রায় অভ্যস্ত হয় এবং ষড়যন্ত্রমূলক ব্যবহারের পক্ষে না যায়, অর্থাৎ বেআইনি ব্যবহারে না যায়, তাহলেই সঞ্চয় শক্তি বৃদ্ধি পায়। দেশে একটি উচ্চস্তরের কর্মসংস্থান সঞ্চয়ের ক্ষমতার উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। অর্থাৎ যদি কর্মসংস্থান ভালো হয় দেশের, যে অনেক লোক কাজ পাচ্ছে, আনএমপ্লয়মেন্ট কম, তাহলে অটোমেটিক দেশের সঞ্চয় বৃদ্ধি পাবে। দেশে একটি উচ্চস্তরের কর্মসংস্থান সঞ্চয়ের ক্ষমতার উপর ইতিবাচক প্রভাব ফেলেছে, আগেই বললাম। উন্নত ভবিষ্যতের জন্য বর্তমানের ব্যবহার উপকারের জন্য প্রস্তুত ব্যক্তিদের কাছ থেকে সঞ্চয় করার ইচ্ছাটি আসে। এবার একটি স্থিতিশীল সরকার এবং একটি সুরক্ষিত এবং শান্তিপূর্ণ পরিস্থিতি মানুষকে সঞ্চয় করতে অর্থাৎ বাঁচাতে উৎসাহিত করে। বিভিন্ন মেয়াদি আমানতের উপর উচ্চ হারের বিনিয়োগের পাশাপাশি ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি প্রচুর প্রাপ্যতাতে লোকেরা আরও বেশি সঞ্চয় করার জন্য অন্তর্ভুক্ত হয়েছে। আগেই বললাম যেরকম ব্যাংকিংয়ের ক্ষেত্রে এফডি, আরডি, টার্ম ডিপোজিট, সেসব। ভারতে কেন সঞ্চয়ের হার কম? এটা কোনো সন্দেহ নেই যে সময়ের সাথে সাথে সঞ্চয়ের হার তো বেড়েছে ঠিকই, তবে তবুও নিম্নলিখিত কারণের জন্য ভারতের সঞ্চয়ের হার সবসময়ই প্রয়োজনীয় মানের নিচে থাকে। অর্থাৎ একটা দেশের ক্ষেত্রে একটা দেশের সঞ্চয়ের হার যা হওয়া উচিত তার থেকে ভারতের হার সবসময় নিচেই থাকে। তার মেইন কারণ হচ্ছে ভারতে মাথাপিছু আয় কম, অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম ভারতে কম। 2 নম্বর কারণ হিসেবে ধরা যেতে পারে আয়কর থেকে কৃষি আয়ের ছাড় দেওয়া হয়। কৃষি আয়ের উপরে ভারতের ট্যাক্স ডিপার্টমেন্ট অর্থাৎ কর ডিপার্টমেন্ট কোনো কর নেয় না। বেসরকারি কর্পোরেট খাতের দুর্বল পারফরমেন্স, সরকারি সেক্টর অর্থাৎ পাবলিক সেক্টরের অদক্ষতা এবং ভারতীয় শহরগুলিতে বিভিন্ন বিক্ষোভের প্রভাবে যে প্রচুর সম্পত্তি নষ্ট হয়, তাও একটি কারণ যার জন্য ভারতের সঞ্চয়ের হার সবসময় কম থাকে। এবার আমরা দেখে নেব যে সঞ্চয়ের হার বাড়াতে ভারত কি কি ব্যবস্থা নিতে পারে, অথবা সঞ্চয়ের হার বাড়াতে কি কি ব্যবস্থা নেওয়া দরকার। প্রথমে দেখে নেব যে একটি পরিবারকে কি কি ব্যবস্থা নেওয়া উচিত। প্রথম কথা, আয়কর থেকে সঞ্চয়ের ছাড়ের সীমা বাড়াতে হবে পরিবারদের জন্য। যে সঞ্চয় করলে যে ট্যাক্স লাগে, যে কর লাগে, সেটাকে সরকারের কমিয়ে দিতে হবে। যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার মধ্যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন, অর্থাৎ জিনিসের দাম যে হঠাৎ করে বেড়ে যায় সেটার উপর সরকারের নজর রাখতে হবে যুক্তিসম্মতভাবে।
এবং মানুষের মধ্যে ব্যাংকিংয়ের অভ্যাস এবং বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতে হবে। এটি খুব ইম্পর্টেন্ট, যার উপরে সরকার কাজও করছে। আপনারা দেখবেন এখন প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনার মাধ্যমে বিভিন্ন গ্রামীণ ব্যাংক গড়ে তোলার মাধ্যমে সরকার এটার উপরে জোর দিচ্ছে। বেসরকারি অথবা কর্পোরেট সেক্টর কিভাবে সঞ্চয় করতে পারে? সংস্থার পরিচালকদের ব্যয় এবং নির্বাহী নিয়োগের উপর বিধিনিষেধ করতে হবে এবং তাদের যে বেতনগুলি সেগুলিতে যুক্তিসঙ্গত অনেক সিলিং রয়েছে, সেগুলিকে হ্রাস করতে হবে। লভ্যাংশ ঘোষণার উপর পর্যাপ্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকতে হবে যে কোনো একটি বেসরকারি সংস্থা, এবং সংস্থাগুলি দ্বারা তাদের বিতরণ করতে হবে। সরকার দ্বারা অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে বেসরকারি বা কর্পোরেট সেক্টরদের জন্য, যাতে তারা সঞ্চয়ে উপনিবেশ করতে পারে। সরকারি খাতে কি করে সঞ্চয় হতে পারে? আয়কর নেটে কৃষি আয় আনতে হবে। বিলাসবহুল আইটেমের ওপর উচ্চ কর চাপাতে হবে। কর আদায় পদ্ধতিতে লুফহোল যে থাকে সেগুলিকে প্লাগ করতে হবে। অর্থাৎ কর আদায় পদ্ধতিতে অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে যেগুলিতে কর প্রদানকারীরা সেগুলিকে ব্যবহার করে কর ফাঁকি দেয়, তো সেগুলিকে প্লাগ করতে হবে, অর্থাৎ বন্ধ করতে হবে। অনুপাতহীন সরকারি ব্যয়কে সীমাবদ্ধ করতে হবে এবং জনগণের উদ্যোগে যে সংস্থাগুলি আছে অর্থাৎ পাবলিক আন্ডারটেকিংসে, সেই সংস্থাগুলির দক্ষতা আরও বাড়াতে হবে, যেগুলি সরকারি আন্ডারটেকিংসের আন্ডারে আছে, অর্থাৎ পুরোপুরি সরকারিও না আবার বেসরকারিও না, সেগুলির দক্ষতা আমাদের বাড়াতে হবে। ওকে, নেক্সট। অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থনৈতিক সমীক্ষা 2017 এবং 2018 হিসাবে উল্লেখ করা হয়েছে যে বিনিয়োগের মন্দা বাঁচানোর চেয়ে প্রবৃদ্ধির পক্ষে আরও ক্ষতিকর। অর্থাৎ বিনিয়োগে মন্দা, সেটাকে বাঁচাতে গিয়ে যে আমরা সঞ্চয় করব না, সেটা আরও ক্ষতিকর। অর্থাৎ জরিপটি বেসরকারি, জরিপটি মানে হচ্ছে জরিপ মানে হচ্ছে এই যে সমীক্ষাটি, এই সমীক্ষাটি বেসরকারি বিনিয়োগের অবস্থার উন্নতির জন্য কয়েকটি পদক্ষেপের পরামর্শ দিয়েছে, যে কি করে আমরা বেসরকারি বিনিয়োগকে আরো আনতে পারবো এবং উন্নতি করতে পারবো। সেই পরামর্শগুলি হলো, ব্যবসাকে আরো সহজ করতে হবে, অর্থাৎ ইজ অফ ডুইং বিজনেসকে বাড়াতে হবে, এবং একটি স্বচ্ছ ও স্থিতিশীল কর ও নিয়ন্ত্রকমূলক পরিবেশ তৈরি করতে হবে, এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমৃদ্ধির উপরে জোর দিতে হবে এবং বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যাতে জনগণ বিনিয়োগ করতে ভয় না পায়, অর্থাৎ তারা রিস্কের কথা ভেবে বিনিয়োগ করতে পিছু না হটে। তাই এরকম একটি পরিবেশ তৈরি করতে হবে যাতে বিনিয়োগের ক্ষেত্রে একটি অনুকূল পরিবেশ ভারতে তৈরি হয়। তার জন্য দরকার শিল্প, তার জন্য দরকার স্ট্রং অর্থাৎ শক্তিশালী অর্থনীতি, যা সবসময় ব্যাকআপ দেবে যে কোনো একজন বিনিয়োগকারীকে। ধন্যবাদ।